নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার চ্যানেলের নাম যোগ ও মায়া। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের এতক্ষণে দেখা হয়ে গেছে, সেটা হচ্ছে ডায়াবেটিস বলুন বা রক্তে সুগার বেড়ে যাওয়া বলুন বা মধুমেহ রোগ বলুন, যেটাই বলুন, সেটা শুধু কন্ট্রোল নয়, কিভাবে গোড়া থেকে আমরা নির্মূল করব। তার জন্য আমাদের কি লাইফস্টাইল হওয়া উচিত, কি খাদ্যাভ্যাস হওয়া উচিত, সেটাই আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন যাতে করে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর সবার কাছে অনুরোধ করব যে শেষ পর্যন্ত থাকুন। দেখুন, ডায়াবেটিস এটা শুধু রোগ বলবো না, এটা একটা সাইলেন্ট কিলার। এটা একটা যদি বলি, এটা একটা কমপ্লিকেশন। ডায়াবেটিস মূলত দু ধরনের হয়, ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিক ইনসিপিডাস। তো সেটা যেটাই হোক না কেন, মূল বিষয়টা কি সেটাই একটা সাধারণ ধারণা আমাদের সকলের থাকা উচিত। তো সেইটা নিয়ে একটু বলবো যে আমরা যে খাবার খাই, সেই খাবার খেলে কি হয়, সেটা গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজের ট্রান্সফার হয়। এই গ্লুকোজের ট্রান্সফার হয়ে গ্লুকোজ কি হয়, গ্লাইকোজেন রূপে আমাদের স্কিনের তলায় সঞ্চিত থাকে, জমা থাকে। আর এই গ্লুকোজ কি হয়, আমাদের শরীরকে শক্তি দেয় বা এনার্জি দেয়। খাবারের সঙ্গে আমরা বিভিন্ন প্রকার নিউট্রিশনও পাই, এই গ্লুকোজই বলুন বা নিউট্রিশনই বলুন, যেটা কি হয়, রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে সেল টু সেল পৌঁছে যায়। তাহলে সেলে যখন এই পৌঁছে যায় গ্লুকোজ বা অন্যান্য নিউট্রিশন, তখন সেলগুলো কি হয়, সেলগুলো আমাদেরকে পুষ্টি এবং শক্তি প্রদান করে, নিজেও পুষ্ট হয়ে ওঠে এবং আমাদেরকেও, সেল পুষ্ট হলেই আমরা, আমাদের শরীরও পুষ্ট হয়ে যাবে, শক্ত সমর্থ হয়ে যাবে। মূলত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকেই আমরা গ্লুকোজ পেয়ে থাকি। আর এই গ্লুকোজকে পৌঁছে দেয় কে, সেল টু সেল, আমাদের প্যানক্রিয়াস থেকে যে হরমোন ইনসুলিন নিঃসৃত হয় বা সিক্রেশন হয়, সেই হরমোন কি করে, সেলে গ্লুকোজটাকে পৌঁছে দেয়। তো আমরা যখন ব্লাড টেস্ট করি তখন কি দেখি যে আমাদের রক্তে কতটা শর্করা বা গ্লুকোজ আছে। যদি সেটা 110 মিলিগ্রামের মধ্যে থাকে পিপি, তাহলে কি হবে, সেটা আমরা জানবো যে এটা নর্মাল, এতে কোনো অসুবিধা নেই। 110 মিলিগ্রাম থেকে আর যদি 200 মিলিগ্রামের মধ্যে থাকে পার ডেসিলিটার, তাহলে সেটা ম্যানেজেবল। যদি 200-র উপরে চলে যায় তখন কি হয়, তখন সেলে আর গ্লুকোজ পৌঁছতে পারে না। সেলে যদি গ্লুকোজ পৌঁছতে না পারে, তাহলে গ্লুকোজটা কি হয়, গ্লুকোজটা রক্তের মধ্যেই থেকে যায়। আর প্যানক্রিয়াস থেকেও সেই একটা লিমিট আছে প্যানক্রিয়াসে সিক্রেশন করার ইনসুলিন, তো সেও কি করে, আর অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন করতে পারে না, ফলে গ্লুকোজ আর সেলে পৌঁছতে পারে না। কি হয়, অতিরিক্ত যে গ্লুকোজ সেটা রক্তের সঙ্গে মিশে যায় এবং আমরা টেস্ট করলে কি দেখতে পাই যে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে বা রক্তের মধ্যে চিনির পরিমাণ বা সুগারের পরিমাণ বেড়ে গেছে। সেলগুলো গ্লুকোজে পূর্ণ হয়ে থাকে, সেটা ট্রান্সফার হয় না, শক্তিতে আর ট্রান্সফার হতে পারে না। গ্লুকোজ রক্তে মিশে যাওয়ার ফলে কি হয়, রক্ত ভারী হয়ে যায়। তার ফলে কি হয়, রক্ত সংবহনে মানে ব্লাড সার্কুলেশনে একটা প্রভাব পড়ে। যে মুহূর্তে ব্লাড সার্কুলেশনে প্রভাব পড়ে, অর্গানগুলো কি হয়, সেখানে রক্ত সঞ্চালন হয় না ঠিক মতো করে, ফলে অর্গানগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে এবং রক্তে যেহেতু চিনির পরিমাণ বেশি হয়ে যায়, ফলে অন্যান্য অর্গানগুলোকেও সে অকেজো করে দিতে থাকে। যেমন আমাদের কিডনি ফাংশন নষ্ট হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, লিভার ড্যামেজ হয়ে যায়, চোখের সমস্যা দেখা দেয়, হার্টের সমস্যা দেখা দেয়, বিভিন্ন রকম অর্গানগুলো অটোমেটিক্যালি, সেলগুলো অকেজো হয়ে গেলেই সেই অর্গানগুলো অকেজো হতে থাকে। আমরা তখন কি করি, মেডিসিন খেয়ে এই রক্তের শর্করাটাকে ঠিক করতে থাকি। কি করি আমরা, কি মেডিসিন খাই, ইনসুলিন খাই। বাইরে থেকে ইনসুলিন ট্যাবলেট বা অনেককে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। তো এটা খেয়ে কি হয়, আবার ইনসুলিনের পরিমাণটা বাড়িয়ে দিয়ে রক্তে থাকা গ্লুকোজটাকে আমরা সেলে পৌঁছে দিতে
সাহায্য করে। কিন্তু বিষয়টা হলো এটাই যে মেডিসিন আমরা কত খাবো, মেডিসিন খেয়ে তো বারবার এটাকে ঠিক করা সম্ভব না, একটা তো স্যাচুরেশন পয়েন্ট আসবেই। তাহলে কি করব? প্রথম কথা, রক্তে সুগার বেড়ে গেলে প্রথমেই জেনে রাখবে যে খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তার সাথে সাথে লাইফস্টাইলকেও চেঞ্জ করতে হবে। খাদ্যাভ্যাসের মধ্যে কি, যে খাবারগুলো আমাদের রক্তে সুগারের পরিমাণ বাড়াবে সেই খাবারগুলো অবশ্যই আপনারা খাবেন না। আর একটা কি, লাইফস্টাইল বদলাতে হবে। আমাদের এই ডায়াবেটিস হওয়ার পেছনে একটা হচ্ছে জেনেটিক কারণ, আর একটা বর্তমান দিনের এই গতিময় জীবনের প্রভাব, অ্যাংজাইটি। অতিরিক্ত অ্যাংজাইটির ফলে আমাদের এই সমস্যা দিন দিন বাড়ছে। তো সেই কারণে 1 নম্বর হচ্ছে খাবারের তো বলেই দিলাম, আর 2 নম্বর হচ্ছে কি স্ট্রেস ফ্রি লাইফ, নিজেকে কন্ট্রোল করতে হবে। সেই জন্য আজকে জেনে নিন যে ডায়াবেটিসকে গোড়া থেকে নির্মূল করতে গেলে আপনি কি কি করবেন। প্রথম হচ্ছে গিয়ে আপনি প্রতিদিন যোগ অভ্যাস করুন, মাস্ট যোগ অভ্যাস করুন, এক্সারসাইজ করুন, আসন করুন, প্রাণায়াম করুন। এক্সারসাইজ করলে কি হয়, আমাদের শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং তার থেকে যে শক্তি উৎপন্ন হয় এক্সারসাইজ করার সময়, সেটা সেলের মধ্যে থাকা গ্লুকোজকে পুড়িয়ে দেয়। তা আমাদের যেটা বলি না, ক্যালোরি বার্ন করে, ক্যালোরিটাকে পুড়িয়ে দেয়। তার মধ্যে কি হয়, রক্তের মধ্যে থাকা গ্লুকোজ আবার কি করে, ইনসুলিনের মাধ্যমে সেলে পৌঁছে দিতে পারে। তো সেই কারণে প্রত্যেক দিন এক্সারসাইজ মাস্ট, অথবা কায়িক পরিশ্রম করুন, নিদেন পক্ষে অন্তত হাঁটাহাঁটি করুন প্রতিদিন। দুপুরে এবং রাতে খাবার পর অবশ্যই 10-15 মিনিট আপনারা হাঁটাহাঁটি করুন। খেয়ে দিয়ে শুয়ে পড়বেন না, কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়লে কিন্তু আপনাদের কি হবে, আপনাদের শরীরে আবার ইনসুলিনের প্রয়োজন হবে, অর্থাৎ শরীরে গ্লুকোজটা আবার বেড়ে যাবে। শরীরে গ্লুকোজ বেড়ে গেলে, গ্লুকোজেরও আমাদের প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছু মাত্রায় থাকলে সেটা সম্ভব নয় আমাদের শরীরকে সুস্থ রাখা। আর কি করবেন, স্যালাড খান, দুপুরে রাতে খাবার আগে স্যালাড খেয়ে নিন, তাহলে কি হবে, অন্যান্য খাবার কম খাবেন। আমাদের ডায়াবেটিসের খাওয়া দাওয়া এরকম হবে, পেটে খিদে আছে, খেয়ে মন ভরলো না, আপনাকে ওখানেই থামতে হবে। কারণ আপনার শরীরে যেটুকু ইনসুলিন আছে সেটুকু তো ওই খাবারকে হজম করবার জন্য বেরিয়ে চলে যাবে, বাকি ইনসুলিন কোথায় পাবেন? ফলে ইনসুলিন না থাকলে অটোমেটিক্যালি রক্তে সুগারটা বাড়তে থাকবে। তো সেই কারণে স্যালাড অবশ্যই খাবেন, আর কি পরিমাণে কম খাবেন, খিদে পেটে রেখে তবেই খাবেন। আর স্যালাডের সঙ্গে অবশ্যই কাঁচা পেঁয়াজ খান, লাল রঙের যে পেঁয়াজগুলো হয় না, কিছু কিছু পেঁয়াজের গাটা দেখবেন একটু সাদা সাদা হয় বা একটু লালচে সাদা, ওরকম না, একদম দেখবেন গায়ের রংটা লাল, সেই লাল রঙের পেঁয়াজ, মানে গায়ের খোসাটা লাল, সেই পেঁয়াজ আপনারা প্রত্যেক দিন খান। 80 থেকে 100 গ্রাম মাত্রায় কাঁচা পেঁয়াজ অবশ্যই খান। এই কাঁচা পেঁয়াজের মধ্যে এমন একটি যৌগ আছে বা কম্পাউন্ড আছে কোয়ারসেটিন নামে, যেটা কি করে, প্যানক্রিয়াসে ইনসুলিনের মাত্রাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। তাই প্রতিদিন অবশ্যই কাঁচা পেঁয়াজ খাবেন, যেটা আমাদের রক্তে শর্করাকে বা প্যানক্রিয়াসের ইনসুলিনকে মেনটেন করতে সাহায্য করে। ওটস খাবেন, ওটস খান। ওটস খেলে কি হবে, ওটসের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম থাকে, চালে গমে একটু বেশি থাকে, বিশেষ করে সাদা চালে। খেলে ঢেকি ছাটা চাল খান, পরিমাণে অল্প খাবেন। আমি শেষের দিকে আসছি, একটা রুটিন দেব আপনাদের, বলে দেবো যে কি খাবেন সকাল থেকে রাত পর্যন্ত। আর কি খাবেন, সিজনাল ফ্রুটস খাবেন, অবশ্যই মিষ্টি জাতীয় ফ্রুটস নয়। হ্যাঁ, আম তো আমাদের সিজনাল ফ্রুটস, কিন্তু পাকা আম, খুব মিষ্টি আম খাবেন না, একটু কাঁচা মিঠে আম, টক টক ভাব আছে, এটা অবশ্যই খাবেন, কম খাবেন। একটা আমের একটা ফালির 4 ভাগের 1 ভাগ খান, আপনার খাবার ইচ্ছাটাও যেমন পূর্ণ হবে, তেমনি আপনার শরীরেও। একদম খাবেন না কথা বলছি না, খাবারটাকে কন্ট্রোল করতে হবে, মেনটেন করতে হবে যে আপনি কি খাবেন কি খাবেন না। বাদাম খান, আখরোট খান, পেস্তা খান, বাদাম, আখরোট, পেস্তা,
তারপরে তোমার কি বলে ওটা, কিশমিশ, এগুলো খেতে পারেন। চিয়া সিড, কিশমিশ অবশ্য বেশি খাবেন না, মাঝে মধ্যে হয়তো 2টো করে খেতে পারেন। চিয়া সিড খান। হ্যাঁ, এই যেগুলোতে ফাইবার বেশি আছে, ফলে ফাইবার বেশি আছে, এগুলোর মধ্যে ফাইবার বেশি আছে, অবশ্যই এগুলো ভিজিয়ে খাবেন, ভিজিয়ে খাবেন। ডাল খান, ডালটা যত না বেশি ফুটিয়ে ঘন করে খাবেন, তার থেকে বেশি ডালকে ভিজিয়ে রাখুন। 1 রাত ভিজিয়ে রেখে পরের দিনকে একটু যদি অঙ্কুর বার করে নিয়ে করেন তাহলে আরেকটু বেশি ভালো হয়। তো এমনি ডালও খেতে পারেন, সেটার পরিমাণ কম খান, সেটাও আমি অবশ্যই বলে দিচ্ছি একটু বাদে কিভাবে খাবেন। যেদিনকে ধরুন আমি বলেই দিই, ধরুন যেদিন আপনারা যারা নিরামিষাশী তারা তো নিরামিষই খাবেন, যারা আমিষাশী যেদিন ডাল খাবেন সেদিন আমিষ খাবেন না, যেদিন আমিষ খাবেন সেদিন ডাল খাবেন না। ভাত রুটি একসঙ্গে খাবেন না, পরিমাণ কমিয়ে দেবেন। সকাল থেকে আপনি একটা চায়ের প্লেটের যে প্লেটের সাইজ, ওই প্লেটে আপনি খাবার গ্রহণ করবেন, তাহলেই আপনার ব্যালেন্স থাকবে, খাবারটা ব্যালেন্স থাকবে, এবং পরিশ্রমটা বেশি করুন যাতে ক্যালোরিটা বার্ন হয়ে যায়। কারণ ডায়াবেটিস যাদের নিত্য সঙ্গী তারা মুক্তির উপায় খোঁজেন, ভাবেন কিভাবে কি খেলে আমরা ভালো থাকবো। কারণ ডায়াবেটিস তো শুধুমাত্র প্যানক্রিয়াসকে মানে ড্যামেজ করেনি, প্যানক্রিয়াসের ইনসুলিনের ক্ষরণকে কমিয়ে দেয়নি বা একেবারেই বন্ধ করে দেয়নি, সে গোটা শরীরের বিভিন্ন অর্গানগুলোকে ড্যামেজ করে দিয়ে গেছে। যেটা বলছিলাম, আগের দিন ভাত কিরকম খাবেন, আগের দিন রাত্রে ভাত তৈরি করুন, ভাতের ফ্যানটাকে ভালো করে ফেলে দিন, দিয়ে ভাতটাকে ঝুরঝুরে অবস্থায় আপনি রেখে দিন। যদি ফ্রিজে রেখে দেন তো ফ্রিজেই রাখুন, না হলে বাইরে আপনার মতো করে রাখুন যাতে নষ্ট না হয়ে যায়। পরের দিন সেই ভাতটাকে আপনি একটু হালকা গরম করে নিয়ে খেতেই পারেন, খান। এইভাবে ভাতটাকে ব্যবহার করুন, এই ভাতটা কিন্তু সুগারের রোগীর পক্ষে ভালো। আর একটা কথা বলেছি, ব্রাউন রাইস বা ঢেকি ছাটা চাল খান। ঢেকি ছাটা চাল খাবেন, কিন্তু কতটা খাবেন, অবশ্যই 50 গ্রাম থেকে 80 গ্রাম মাত্রায় নেবেন, ঠিক আছে? যদি না খেতে পারেন সেটা তো আরোই ভালো, অমনি সব শাকসবজি খেয়ে আপনি পেট ভরান, কিন্তু 50 থেকে 80 গ্রাম বা খুব জোর 100 গ্রাম নিতে পারেন, কিন্তু অল্প। চালটা 100 গ্রাম নয়, কিন্তু ভাতটা, চালটা দিয়ে ভাত ফোটাবার পরে যে মাত্রাটা আসবে সেটা নেবেন। ভাত খাবার আগে স্যালাড তো বলেইছি, কিন্তু তার আগে আমি বলি সকালবেলা উঠে কি করবেন। ঘুম থেকে উঠে আগে 2 গ্লাস উষ্ণ উষ্ণ গরম জল খান, উষ্ণ উষ্ণ মানে কুসুম কুসুম গরম জল খান, 2 থেকে 3 গ্লাস খেয়ে প্রাতঃকৃত্য সারুন। তারপর আপনি কি করবেন, তারপর আপনি মেথি ভিজিয়ে রাখতে পারেন, মেথি অঙ্কুর বার করে রাখতে পারেন, মেথি ভিজানো জল খান। 1 গ্লাস কুসুম কুসুম গরম জলে আগের দিন রাত্রে মেথি 1 চামচ ভিজিয়ে রেখে দিন, সেটাকে পরের দিন ফুটিয়ে নিন, ফুটিয়ে নিয়ে সেই জলটাও খান, মেথিটাও চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, এটা একটা করতে পারেন। এরপরে আপনি কি খাবেন, মেথি ভিজানো জল, বা আপনি যদি মনে করেন হ্যাঁ যে নয়নতারা পাতা আছে, নয়নতারা পাতাও আপনি খেতে পারেন, 5খানা বা 7খানা, বা ফুলটাও খেতে পারেন, সাদা রঙের যেটা আছে নয়নতারা, সদাবাহার যেটাকে বলে অনেকে, চিবিয়ে চিবিয়ে খান, খেয়ে একটু হালকা গরম জল খেয়ে নেবেন। 1/2 ঘন্টা কিন্তু আর কিছু খাবেন না। এইবার কি করবেন, আপনি ব্রেকফাস্ট খাবার আগে কি খাবেন, ব্রেকফাস্ট খাবার আগে শশা, এটাই ব্রেকফাস্ট ধরে নিন, ব্রেকফাস্ট অন্য কিছুর দরকার লাগবে না, শশা, টমেটো, করলার একটা জুস বানিয়ে খান, প্রত্যেক দিন খান, এটা ভীষণ ভীষণ উপকার পাবেন। যদি সিজনে জাম পান তো ব্রেকফাস্টে জাম রাখুন, আর যদি সিজনে জাম না পান, জামের বীজ ভীষণ উপকারী, জামের বীজ 1 চামচের গুঁড়ো গরম জলের মধ্যে মিশিয়ে খেয়ে নিন। 1/2 ঘন্টা কিছু খাবেন না, 1/2 ঘন্টা বাদে খাবেন। এই জামের বীজে থাকে প্রচুর পরিমাণে অ্যালকালয়েডস, যেটা শরীরের এক্সট্রা যে স্টার্চ থাকে সেটাকে কি করে, সেটাকে ভেঙে দেয়, দিয়ে কি করে এনার্জিতে ট্রান্সফার করে দেয়, ফলে কি হয় সেল টু সেল সেই এনার্জি পৌঁছে যায়। তো সেই কারণে জামের বীজ ব্যবহার করুন, অন্য সময় সিজনে জোগাড় করে রেখে দিন যাতে করে অন্য সিজনে আপনি ব্যবহার করতে পারেন।
এছাড়াও জামের বীজ আমাদের হজম ক্ষমতা বাড়ায়, ইনসুলিনের অ্যাক্টিভিটিসকে বাড়িয়ে দেয়, রক্তকে শুদ্ধ করে, আমাদের শরীরকে ডিটক্সিফিকেশন করে, ডিটক্স করে দেয়, একদম পুরোপুরি ক্লিয়ার বা ক্লিন করে দেয়। তো জামের বীজের ব্যবহার করতে পারেন। আর কি করবেন, ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে সকালে খালি পেটে 5টা তুলসী পাতা, 5টা নিম পাতা, 5টা কারি পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন। খেয়ে নিয়ে উষ্ণ উষ্ণ বা কুসুম কুসুম গরম জল খান। খেয়ে আধ ঘন্টা কিছু খাবেন না। সকালে খালি পেটে যদি খেতে পারেন এই নিম পাতা এবং কারি পাতা এবং তুলসী পাতা, গ্যারান্টি দিতে পারি আপনাদের সুগার কিন্তু অবশ্যই ধীরে ধীরে কন্ট্রোল হতে থাকবে। কারণ নিম পাতায় আমাদের আছে মেডিসিনাল কম্পাউন্ড বা মেডিসিনাল যৌগ, যেটা প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে সেই বিটা সেলকে রিজেনারেট করে দেয়। আর কি করে, ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দেয়, ইনসুলিনের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। কারি পাতার মধ্যেও আছে ইনসুলিনের প্রোডাকশন বাড়াবার মতো যৌগ বা উপাদান। ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে কারি পাতা। আর তুলসী পাতার মধ্যে কি আছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ড আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। এই তুলসী পাতা কি করে, আমাদের যদি প্যানক্রিয়াসের কোনো ইনফ্ল্যামেশন থাকে সেই ইনফ্ল্যামেশনটাকেও দূর করে। এছাড়া ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে দেয়। আপনি 2-3 মাস টানা খান, খেয়ে 15 দিন বন্ধ রাখুন, আবার 2-3 মাস টানা খান, এটাকে একটা হ্যাবিটে পরিণত করে নিন। 2-3 মাসের মধ্যেই আপনার, শুধু বলবো না 1 মাসের মধ্যেই আপনি রেজাল্ট পেতে শুরু করবেন। তো এরকম করতে পারেন, 2-3 মাস এটা খেলেন, আবার পরের 2-3 মাস জামের বীজের ব্যবহার করুন, তারপরের 2-3 মাস আপনি নয়নতারা পাতা বা মেথি ব্যবহার করুন, আবার ঘুরে আসুন। এইভাবে একটা সাইকেলকে চেঞ্জ করতে থাকুন। আবার মাঝে 15 দিন কিছুই ব্যবহার করবেন না, সাধারণ নর্মাল ভাবে থাকুন, কারণ আপনাকে ভেতর থেকে অ্যাডজাস্ট করতে হবে। তো এই যে ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে এটা খেয়ে নিলেন বা সকালবেলা প্রাতকৃত করে নিলেন, যেটাই করুন, করে আপনি আগে এক্সারসাইজ আসন প্রাণায়াম করুন। যিনি কোনো এক্সারসাইজ আসন প্রাণায়াম করতে পারছেন না, তিনি ওয়াকিং করুন। মর্নিং ওয়াক রাস্তায় যদি বেরিয়ে নাও করতে পারেন, নিজের ঘরে করুন, নিজের ছাদে করুন, নিজের ডাইনিং এ করুন, কিন্তু করুন, অবশ্যই করুন। এইবার আপনি ব্রেকফাস্টে ওই যে বললাম শসা, করলা, টমেটোর জুস রাখতে পারেন। 1 চামচ বা 2 চামচ ইসবগুলের ভুসি খেতে পারেন, কারণ এর মধ্যে প্রচুর ফাইবার আছে। সুগারের রোগীর ফাইবার দরকার হয়, ফাইবার সুগারকে কন্ট্রোল করে, তো এটা খেতে পারেন। এছাড়া আপনি ওটস খেতে পারেন সকালবেলা, বা স্প্রাউটস খেতে পারেন। স্প্রাউটস, হ্যাঁ, ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখতে পারেন, সেটা খেতে পারেন অল্প। পেট প্রথমেই বলেছি পেট ভরে গেছে মনে খুব শান্তি খেয়ে, এরকম না, খান যাতে করে পেটে স্টমাকে কিছু থাকে, কিন্তু অনেকটা পরিমাণে নয়। তো যে কোনো একটা জিনিস একটু বেছে খান। এরপর আপনি জলের পরিমাণ অবশ্যই ঠিক রাখবেন, সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই খাবেন। আর কি করবেন, আর দুপুরবেলা ভাত যদি খান, ওই যে বললাম যে অল্প ভাত নেবেন। যদি মনে হয় খাবারটাকে ব্রেক করে দিন, ডাল ভাত তরকারি একসঙ্গে কিছু খাবেন না। আপনি 12টার সময় লাঞ্চ করলেন, 12টা থেকে 1টার মধ্যে অল্প একটু ভাত, একটু ডাল নিলেন, অল্প একটুখানি 4 চামচের 4 চামচ সবজি নিলেন, ব্যাস হয়ে গেল। আর তা না হলে যদি করেন, প্রত্যেক দিন খাবার আগে স্যালাড খান বা বয়েলড সবজি খান বা শুক্তো, আমরা শুক্তো বলি না, শুক্তো খান। তাহলে খাবার আগে যদি আপনি খেতে বসার আগে যদি আপনি বয়েলড সবজি খেয়ে নিলেন, বা আপনি স্যালাড খেয়ে নিলেন, বা কি বলে আপনারা শুক্তো খেয়ে নিলেন, তাহলে পেটটা তো অনেকটাই ভরে গেল। তাহলে ভাত তখন দেখবেন অল্পই খাচ্ছেন, বেশি প্রয়োজন নেই। আর একটা জিনিস বলবো, খাওয়ার 10 মিনিট আগে যদি আপনি আপেল সাইড ভিনিগার 1 চামচ জলের মধ্যে মিশিয়ে খেয়ে নেন, তাহলেও কিন্তু এটা সুগারকে কন্ট্রোল করবে। সুগার কন্ট্রোলের জন্য এটাও কিন্তু ভীষণ ভালো একটি উপাদান। এটা করতে পারেন, খেতে পারেন, খেয়ে দেখতে পারেন। যদি না থাকে খাবেন না, তো যেটা বলছি এটাই করুন না, এটা ভালো থাকবেন। আপনি পেঁপে বলুন, পটল বলুন, ঝিঙে বলুন, একটা কুকারের মধ্যে একটা সিটি দিন, জলটা ফেলে দেবেন না, এমন ভাবে জল দেবেন যাতে করে সেটা সিটি দিলেই ওটা সেদ্ধ হয়ে যায়, জলটা ওর মধ্যেই থাকে।
খাওয়ার আগে, খেতে বসার আগে ওটাই আস্তে আস্তে খেয়ে নিন। নুন কম খাবেন, নুন ছাড়াই খেতে শিখুন। চিবি চিবি যদি প্রয়োজন হয় অল্প নিন, না প্রয়োজন হলে ছেড়ে দিন। খেয়ে নিন, খেয়ে নিন দেখবেন পেটটা ভরে গেছে, ফলে দেখবেন তখন ভাত অল্প পরিমাণে লাগছে। এই ভাতের সঙ্গে আপনি অল্প একটু ডাল নিতে পারেন বা অল্প একটু সবজি নিতে পারেন। আর বলবো যে রুটি, রুটি যদি খান, ময়দা তো ছুঁয়েই দেখবেন না আপনারা, ময়দা থেকে যত দূরে থাকবেন তত ভালো থাকবেন। আটার রুটি খান, এই আটা ভুসিযুক্ত হলে ভালো হয়, নাহলে তার সঙ্গে একটু জোয়ার বা বাজরা একটু মিশিয়ে নিন, জোয়ার বাজরা ভাঙিয়ে রাখুন, মিলেট, মিলেটও রাখতে পারেন, তার সঙ্গে মিশিয়ে রেখে সেই রুটি খান। শুধু ওগুলো দিয়েও খেতে পারেন বা আটার সঙ্গে এগুলো মিশিয়ে নিয়েও খেতে পারেন। তো এই রুটিটা খান। ওটস দিয়ে রুটি বানিয়ে নিয়ে খান, ভালো থাকবেন। হ্যাঁ, আর যেটা করবেন যে ওই দুপুরবেলা ওটা খেলেন বা রাত্রিবেলা আপনি রুটি দিয়ে আর একটা সবজি খেয়ে নিলেন। শাকসবজির পরিমাণ বেশি রাখুন, দুবেলাই বলেছি স্যালাড রাখুন। হ্যাঁ, আর যেটা বলছিলাম দারচিনির ব্যবহার করবেন। দারচিনিও ভীষণ ভালো উপকার দেয় সুগারের রোগী, হাই প্রেশারের রোগীরও কিন্তু দারচিনি ভীষণ ভালো উপকার করে। দারচিনি 1 চামচ গুঁড়ো, দারচিনি ফ্যাটও কন্ট্রোল করে। দারচিনি গুঁড়ো গরম জলের মধ্যে মিশিয়ে নিয়ে খান, অনেক অনেক উপকার পাবেন। অবশ্যই এটা ব্রেকফাস্টের আগে খেয়ে নেবেন, ব্রেকফাস্টের আগে অবশ্যই খেয়ে নেবেন। দুপুরে লাঞ্চের পরে বিকেল বেলা হালকা কিছু নিতে পারেন, আপনি গ্রিন টি নিতে পারেন, তার সঙ্গে একটু ক্রিম ক্রেকার বলবো না, ক্রিম ক্রেকার ময়দা দিয়ে তৈরি হয় এবং ক্রিম ক্রেকারে যে একটা ওই অয়েল প্রোডাক্ট মেশানো হয় সেটা সুগারের রোগীর জন্য আমরা বলি ক্রিম ক্রেকার খেতে, কিন্তু ক্রিম ক্রেকার থেকেও দূরে থাকবেন। বরং ডাইজেস্ট বিস্কুট খেতে পারেন। তো অন্য কিছু চিড়ে ভাজা খেতে পারেন, চিড়ে ভাজা খান বা অল্প করে কিছু নিতেই পারেন। কিছু ড্রাই ফ্রুটস 2-1টা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বাদাম ভাজা 2টো নিতে পারেন বা অন্য কিছু একটু সুজির উপমা নিতে পারেন। যার যেরকম খিদের ভাব থাকবে সে সেরকম ভাবে অল্প একটু নেবেন। আপনি আপনার খাবার পাত্র মানে হচ্ছে কি চায়ের প্লেট, এটা মাথায় রাখবেন, বড় ডাইনিং প্লেট না। ওই চায়ের প্লেটের সাইজে যতটুকু, হ্যাঁ 1 প্লেট ওই ভাজাভুজি কিছু নয়, কিন্তু তার পরিমাণটা মাথায় রেখে খাবেন, কারণ আপনাকে নিজেকে সুস্থ থাকতে হবে না। তাই সুস্থ থাকতে গেলে যেটা খেলে বা যেভাবে লাইফস্টাইল বদলালে আপনি ভালো থাকবেন সেইভাবেই করুন। সকালে তো একবার আসন প্রাণায়াম করেছেন, সুযোগ পেলে বিকেলেও একবার করে নিন। ডায়াবেটিস রোগীকে অ্যাট এনি কস্ট আপনাকে ক্যালোরি বার্ন করতেই হবে। যদি দুবেলা করেন তো খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, যদি একবেলাও করেন পাবেন না বলবো না, কিন্তু দুবেলা করলে আরো অনেকটা বেশি পাবেন। তো দুবেলাই করুন। আর রাত্রিবেলার খাবারটা 7টা থেকে 7:30টার মধ্যে খেয়ে নিতে পারলে ভালো হয়, অল্প পরিমাণে খান। আপনি দুপুরে ভেবেছিলেন যে পরিমাণ খাবারটা খাবেন সেটা 3 বেলায় ভাগ করে নিন, 3 বেলায় ভাগ। আর যেটা বলবো, খাবার পরে, প্রত্যেকটা খাবার পরে 10-15 মিনিট অবশ্যই হাঁটাহাঁটি করুন। শুয়ে পড়বেন না, কাজকর্ম করুন, হাঁটাহাঁটি করুন, আপনার খাবারটাও হজম হবে, আপনি ভালোও থাকবেন। আর যেটা বলবো, যেটা প্রথমেই বলেছি, আমাদের অ্যাংজাইটির কারণে বর্তমান দিনে রক্তে সুগার বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তারা স্ট্রেস ফ্রি লাইফের জন্য প্রত্যেক দিন মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, মেডিটেশন করুন। আর এই কপালভাতি প্রাণায়াম কপালভাতি ক্রিয়াই বলুন, প্রাণায়ামে বলুন, ওই দ্বন্দ্বে যাব না। আপনি কপালভাতি প্রত্যেকদিন আধা ঘন্টা যদি করতে পারেন তো ভীষণ উপকার পাবেন। আর তার সঙ্গে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করুন, আপনার মেন্টাল স্ট্রেসকে কন্ট্রোল করবে। মেডিটেশন করুন প্রত্যেক দিন, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি ডায়াবেটিস থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন এবং পাবেনই। তাই যেগুলো যেগুলো আজকে বললাম সেগুলো মাথায় রেখে আপনারা গিয়ে চলুন। এরকম আমি বলিনি কিন্তু মিষ্টি একদম ছুতে পারবেন না, পারবেন, কিন্তু যদি মনে করেন যে হ্যাঁ আপনি মিষ্টি খাবেন, তো খাবার পরে যদি মনে করেন আপনার রসগোল্লা খাবার ইচ্ছা আছে, রসটা নিংড়ে আপনি একটা ছোট রসগোল্লা খাবার শেষে খান। খালি পেটে মিষ্টি নইব একদমই খাবেন না। আর প্রত্যেকদিন
আপনি অল্প পরিমাণে মিষ্টি খাবার পরে খেতে পারেন, কিন্তু যদি ভাত খান তাহলে মিষ্টি খাবেন না। ডালের পরিমাণ যেটা বলছিলাম, আপনি 1 হাতা কি 2 হাতা ডাল নেবেন, এরকম না যে 1 বাটি ভর্তি ডাল নিয়ে নেবেন। খাওয়াকে কন্ট্রোল করুন, লাইফস্টাইলকে চেঞ্জ করুন, আপনি অবশ্যই ভালো থাকবেন। আর এক্সারসাইজ করুন, আসন করুন, প্রাণায়াম করুন, আপনাকে কোনো মেডিসিন নিতে হবে না। ডায়াবেটিস কোনো মেডিসিন দিয়ে সারে না। ডায়াবেটিস নিজেকে কন্ট্রোল করলে সাজে প্রয়োজন, ডায়াবেটিসকে সারাতে গেলে প্রয়োজন হচ্ছে সংযম। তাই আপনি সংযম সাধনা শুরু করে দিন, আপনি খুব খুব ভালো থাকবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে সবসময় করি। তো আজকেও সেই প্রার্থনাই করলাম যে আপনাদের শুধু বলবো না, সারা পৃথিবী ডায়াবেটিস ফ্রি হোক। তো আজ এই পর্যন্তই। সকলে খুব খুব ভালো থাকুন। ওম শান্তি।